দেশ বিদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ফ্লাইটের মাধ্যমে খুবই স্বচ্ছন্দে চলে যেতে পারি। এই ফ্লাইটে ভ্রমণ অনেকের কাছেই কিন্তু অনেক আনন্দের এবং অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ। কিন্তু এই ফ্লাইট ভ্রমণেই একবার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এক ব্যক্তিকে, আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলবো। পুরো ঘটনাটা আপনার প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো লাগবে এই ঘটনাটা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে সমস্ত ঘটনা বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তারা যদি ঘটনার সাথে সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন, খুবই তাহলে ভালো হবে। আর আরও যারা ঘটনা পাঠাচ্ছেন তারা ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল করে দেখবেন যে সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা, এবং সেই ঘটনাটা যেন একেবারেই কোনো রকম বিদ্বেষমূলক ঘটনা না হয়। কারণ আমরা আমাদের চ্যানেলে কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা প্রচার করি না। আমাদের চ্যানেলের ঘটনা সবার শোনার মতো, 8 থেকে 80 সবাই সবার সামনে এই ঘটনাগুলো কিন্তু শুনতে পারে। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ঘটনা আমি উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই এখন জেনে গেছেন যে আমাদের আর একটা নতুন চ্যানেল শুরু হয়েছে। চ্যানেলটার নাম দ্য বংশপার। তো এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার বাজার দোকানে কী কী পাওয়া যায় সেই সব কিছুই দেখাই। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওই চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বংশপার। তো এবার চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কিছু কারণের জন্য ওনার নিজের আসল নামটা রিভিল করতে বারণ করেছেন। তো এই ঘটনাটা যখন আমি বলবো আপনাদেরকে, তো উনি বলেছেন যে ওনার ডাকনাম হচ্ছে শোভন, তো ওনাকে আমি শোভন বাবু বলেই কিন্তু এই ঘটনা বলার ক্ষেত্রে সম্বোধন করছি। প্রথমে ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিতই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো শোভনবাবু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ক্লায়েন্ট রিলেশনশিপ যে ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে কিন্তু একটা উচ্চ পদে কাজ করেন। এবার যেহেতু ওনার কোম্পানির ক্লায়েন্টদের সাথে ওনাকে সরাসরি ডিল করতে হয়, সরাসরি কাজ করতে হয়, তো সেই জন্য এই কাজের সূত্রে ওনাকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াতে হতো। কখনো উনি লন্ডন যেতেন, কখনো উনি আমেরিকা আসতেন, কখনো উনি হয়তো ভিয়েতনাম যেতেন। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু কাজের জন্য ওনাকে ছোট ছোট সময়ের ইন্টারভালে আর কি 1 মাস 1.5 মাসের জন্য ওনাকে কিন্তু এসে কাজটা করতে হতো। তো সেই জন্য ওনাকে এরকমভাবে প্রচুর বিদেশে ওনার যাতায়াত এখনও আছে, এখনও উনি রিটায়ার করেননি, তো এখনও ওনাকে সেই একই কাজ করতে হয়। তো ঘটনাটা ঘটে এরকমই একটা কাজে, উনি অফিসের কাজেই আর কি উনি বেরিয়েছিলেন, এবং ঘটনাটা কিন্তু ঘটে ফ্লাইটের মধ্যে। তো সেবারে উনি কলকাতা থেকে সান ফ্রান্সিসকো আসছিলেন, এবং সেই সময় ফ্লাইটে ওনার সাথে একটা এমন ঘটনা ঘটে যেই ঘটনাটা উনি যে ওনার জীবনে কখনো ঘটতে পারে এরকম কিছু সেটা উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর শোভনবাবু নিজেই ইমেলে লিখেছেন যে উনি প্রচণ্ড রকমভাবে ছোট থেকে আর কি উনি যেটা ছোট করে লিখেছেন যে ওনার খুব দরিদ্র পরিবারে ওনার জন্ম হয়, এবং ছোট থেকেই ওনার জীবনে একটা বড় কিছু করার ইচ্ছে ছিল, অনেক বড় বাড়ি হবে, বড় গাড়ি থাকবে, এরকম একটা স্বপ্ন কিন্তু ওনার ছোট থেকেই ছিল। কিন্তু দেখেছে যে বাড়িতে সবারই একটা আর্থিক অনটন, একটা আর্থিক কষ্ট রয়েছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু পড়াশুনোটাকেই নিজের মেন হাতিয়ার হিসেবে নেন জীবনে বড় হয়ে ওঠার জন্য। তো পড়াশুনো করেন, পড়াশুনো করার পাশাপাশি উনি সেই সময় থেকে টিউশন করা, পার্ট টাইম জব করা, এগুলো করতে করতেই কিন্তু উনি ওনার পুরো ইঞ্জিনিয়ারিং পড়াটা কমপ্লিট করেন, এবং তারপরে উনি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করেন। এরকম করেই আস্তে 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 কিন্তু উনি ওনার পড়াশুনোটাকে কাজের পাশাপাশি চালিয়ে যান, এবং নিজেকে একটা কিন্তু ভালো জায়গায়, একটা ভালো কোম্পানিতে উনি অলওয়েজ নিজেকে দেখতে চাইতেন। এবং ওনার এই কষ্টের জন্যই, কষ্ট করে উনি বড় হয়েছেন, তো সেই কারণেই কিন্তু উনি
যেটা স্বপ্ন দেখেছিলেন জীবনে, যে একটা বড় কোম্পানিতে একটা উঁচু পদে উনি থাকবেন, উনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, ওনার একটা বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে, সেই সব কিছুই কিন্তু উনি অ্যাচিভ করেছিলেন। তো এইরকমভাবে আর কি যে মানুষটা এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছে, সেই মানুষটা কিন্তু জীবনে শুধুমাত্র যুক্তি ছাড়া, লজিক্যাল রিজন ছাড়া কোনো রকম কোনো কিছুই কিন্তু উনি বিশ্বাস করতেন না। এবং এই ধরনের বিষয় যে ভূত বলে কিছু হয়, আত্মা বলে কিছু হয়, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এই ধরনের বিষয়গুলো যে আদৌ পৃথিবীতে এক্সিস্ট করে সেটাই উনি মানতেন না। উনি ভাবতেন এগুলো সব ফালতু কথা, কর্ম করো, পরিশ্রম করো, ফল পাবে, শুধুমাত্র কিন্তু উনি এটুকুই বিশ্বাস করতেন। কিন্তু এর বাইরেও যে অনেক কিছু হয়, অনেক কিছু আমরা চোখে না দেখলেও সেটারও যে একটা এফেক্ট থাকে, বা সেটাও যে মানে পৃথিবীতে কোএক্সিস্ট করে, সেই বিষয়ে কিন্তু ওনার কোনো ধারণা ছিল না। এবং কখনো সেই বিষয়ে উনি কিছু শুনলে সেটাকে কিন্তু উনি বিশ্বাস করতেন না। এটা উনি নিজেই লিখেছেন ইমেলে। তো সেইবারে উনি কলকাতা থেকে, ওনার মানে জার্নিটা ছিল কলকাতা থেকে প্রথমে উনি দিল্লি আসবেন, দিল্লি থেকে উনি ডাইরেক্ট সান ফ্রান্সিসকোর ফ্লাইট ধরবেন। এইটা ছিল ওনার মানে কাজের পুরো আর কি, যেভাবে উনি আসবেন কলকাতা থেকে সান ফ্রান্সিসকো, সেটার আইটেনারি। এবার দিল্লিতে মোটামুটি রাত করেই ছিল, মানে কলকাতা থেকে প্রথমে উনি দিল্লি আসেন, সেখানে কিছুক্ষণ ওনার লেওভার ছিল, এবং তারপরে সমস্ত চেকিং আরও যা যা বিভিন্ন বিষয় থাকে সেই সমস্ত কিছু কমপ্লিট করে উনি এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটে এসে বসেন। তো ওনার নিজস্ব যে ডেডিগনেটেড যে সিট ছিল, তো সেই সিটেই উনি বসেন। এবার তখনও প্যাসেঞ্জাররা উঠছে, তখনও বোর্ডিং চলছে, কমপ্লিট হয়নি। তো উনি ওনার যে একটা ছোট যে আর কি একটা ব্যাগ ছিল, যেটাকে উনি কেবিন লাগেজ হিসেবে নেন, তো সেটাকে উনি ওপরে রেখে নিজের সিটে চুপচাপ বসেছেন। তো ওনার সিটটা হচ্ছে একদম ধারের সিট, ঠিক আছে? তো 3টে সিট, একদম মানে জানলার পাশে একটা সিট, তারপর আর একটা সিট, তারপর একদম ধারের সিটটা হচ্ছে শোভনবাবুর সিট। এবার একদম জানলার পাশে কোণে একটা অল্প বয়সী ছেলে বসেছে। তো ওনার মানে ওই জানলার পাশে একদম ওই অল্প বয়সী ছেলেটা, আর উনি হচ্ছেন একদম ধারে শোভনবাবু, মাঝখানে সিটটা পুরো ফাঁকা। তো উনি তো মনে মনে ভাবছে যে সিটটা যদি ফাঁকা যায় তাহলে তো খুবই ভালো হয়, মানে এত দূর জার্নি, প্রায় 18-19 ঘন্টার জার্নি, বুঝতেই পারছেন, একটু মানে ঠিকঠাক করে বসা যাবে। কারণ এতক্ষণ জার্নি, মানে অল্প 2-3 ঘন্টার জার্নি হলে ঠিক আছে, একটা সিটে বসে চলে যাওয়া যায়, কিন্তু এত লম্বা যেহেতু জার্নিটা, তো ভাবছে যে একটু যদি সিটটা ফাঁকা থাকে একটু হাত ফাত ছড়িয়ে ভালো করে বসা যাবে। কিন্তু কিছুক্ষণ পরে যথারীতি একজন মধ্যবয়সী ভদ্রমহিলা ওই সিটে আসেন। তো তার কাছেও একটা ছোট লাগেজ মতো ছিল, তো তিনিও ওটা উপরের কেবিনে রেখে দেন এবং রেখে দিয়ে উনি বসেন। তো ভদ্রমহিলা প্রথমে ওনাকে হাই করেছে, তো যাই হোক উনিও হ্যালো বলেছেন। তো তারপরে দেখছে যে সমস্ত বোর্ডিং কমপ্লিট হয়ে গেল, যাদের ইনস্ট্রাকশন দেওয়ার সব দেওয়া হয়ে গেল, এবং ফ্লাইটটা কিন্তু ওই দিল্লি বিমানবন্দর থেকে ছেড়ে দেয়। এবার দেখুন, পাশাপাশি যখন আমরা কোথাও জার্নি করি, পাশাপাশি হয়তো বাসে হোক বা ট্রেনে হোক বা ফ্লাইটে হোক, কোনো প্যাসেঞ্জার বসে একটা দুটো কথা হয়ই। এবার বুঝতেই পারছেন এত লম্বা জার্নি, তো প্রথমে একটা দুটো কথা ওই ভদ্রমহিলা বলেন, একজন বেশ বয়স্কা ভদ্রমহিলা। সেই ভদ্রমহিলা হচ্ছে শোভনবাবুর তখন যা বয়স তার থেকে প্রায় 8-9 বছরের বড়ই হবে। তো ভীষণ রকমের মানে ভদ্রমহিলা বয়স্কা হলেও ভীষণ স্টাইলিশ, ভীষণ মেনটেন্ড, এবং উনি একাই জার্নি করছেন। উনি নিজেই বলেন যে আমি একা জার্নি করছি। তো উনি লাস্ট 10 বছর থেকে সান ফ্রান্সিসকোতে থাকেন, এবং ওনার পোশাক পরিচ্ছদ, তারপরে উনি নিজেকে যেভাবে মেনটেন করেছেন দেখে বোঝা যাচ্ছে বেশ একটা ডিসেন্ট ফ্যামিলি থেকে উনি বিলং করে। তো শোভনবাবু দু একটা কথাবার্তা বলেছে, তো তারপরে খাবার দাবার দিয়েছে, উনি একটু মানে রিফ্রেশমেন্ট করে উনি একটুখানি ঘুমানোর চেষ্টা করছেন, কারণ তখন মানে দিল্লিতে প্রায় মাঝরাতের সময় বা তারও পরে ছেড়েছে ফ্লাইটটা। তো ভদ্রমহিলা মানে সবাই ফ্লাইটে যা হয় আর কি, মানে বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল জার্নি করার আগে অনেকক্ষণ আগে থেকে এয়ারপোর্টে আসতে হয়, তারপরে প্রচুর কাজকর্ম থাকে, পাসপোর্ট ভিসা চেকিং, প্রচুর কাজকর্ম থাকে। তো সেই সমস্ত কিছু সবাইকেই করতে হয়েছে, তো সবাই টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে, এটাই খুব স্বাভাবিক। তো সবাই একটু, যেহেতু মধ্যরাতের পরে ফ্লাইটটা ছেড়েছে, সবাই ওই টুকটাক একটু জুস ফুস খেয়ে সবাই একটু ঘুমানোর চেষ্টা করছে। তো শোভনবাবুও যখন শোভনবাবু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করবেন, তো উনি লাস্ট দেখেছিলেন যে ভদ্রমহিলা একটা বই নিয়ে বই বার করলেন, মানে উনি পড়বেন আর কি, উনি ঘুমোবেন না, তো উনি একটা বই পড়বেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভদ্রমহিলা কিন্তু ফ্লাইটের মধ্যে একটা স্কার্ফ জাতীয় কিছু দিয়ে মাথা থেকে পুরো গলাটাকে
মানে জাস্ট কভার করে রেখেছিলেন, মানে মুখ খোলা কিন্তু জাস্ট কান মাথাটাকে কভার করে একটা স্কার্ফ মতো দিয়ে উনি কভার করে রেখেছিলেন। এবার এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, আমরাও অনেক বড় বড় যে ডিস্টেন্সগুলো যে অনেক সময় কভার করার, এই ধরনের ফ্লাইটগুলো না আরও বেশি ঠান্ডা করা থাকে, তো অনেকের ঠান্ডা একটু প্রবলেম হয়। আর ভদ্রমহিলা বেশ, ওনার বয়স হয়েছে, তো উনি ভেবেছেন যে হয়তো সেই জন্য উনি এভাবে কান মাথা গলা মানে কভার করে রেখেছেন। তো উনি আর কতটা পাত্তা দেয়নি, যে ঠিক আছে কো প্যাসেঞ্জার, আর তো কিছু বলার নেই। উনি তখন নিজের আইসটাকে একটু কভার করে শোভনবাবু একটু চোখটা বন্ধ করেন। এবার প্রচণ্ড ক্লান্ত ছিলেন, চোখ লেগে আসে, উনি ঘুমিয়েও পড়েন। এবার ফ্লাইটের মধ্যে বুঝতেই পারছেন, ফ্লাইটের মধ্যে ওরকমভাবে বেল্ট পরে ঘুমানোটা তো একটু প্রবলেমের, তো ওইভাবে তো আর একটানা ঘুম হওয়া সম্ভব নয়। তো ঘন্টা দেড়েকের ভিতরে ওনার কিন্তু ঘুমটা ভেঙে যায়। এবার ঘন্টা দেড়েকের মধ্যে যখন ঘুমটা ভেঙে গেছে, তো উনি ঘুম ভেঙে দেখছে যে ওনার পাশে ওই ভদ্রমহিলা, তিনি যথারীতি একটা বই পড়ছে, এবং তার পাশে জানলার পাশে যে উইন্ডো সিটে যে আর কি ছেলেটি রয়েছে, সেই ছেলেটি যখন উঠেছিল তখনও কিন্তু ছেলেটা কানে বড় বড় হেডফোন আর কি গুঁজে ও একটা গান ফান শুনছে বা কিছু একটা করছে। তো দেখছে ওরকম হেডফোনটা কানে নিয়েই ও হয়তো ঘুমিয়েই আছে। আর ওই ছেলেটাও আর কি হুডি ফুডি পরে আছে, মানে ওই ছেলেটা কারোর সাথে কথাবার্তাও সেরকম বলেনি, ও নিজের মতোই ওঠা থেকে আছে, ওকে আর কি কথা বলতে দেখেনি শোভনবাবু। তো দেখছে ভদ্রমহিলা তখনও বই পড়ছে, তো উনি একটু উঠে বাথরুমের দিকে যান এবং গিয়ে একটু চোখে মুখে জল টল দিয়ে আসেন। এবার এরকম যখন বড় জার্নি আপনারা করবেন, কোনো ইন্টারন্যাশনাল জার্নি, মানে 17-18 ঘন্টা 12-13 ঘন্টার উপরে যখন আপনি ফ্লাইটে থাকবেন, তো তখন ইন্টারন্যাশনাল টাইমিংগুলো তো চেঞ্জ হতে থাকে, কোথাও দিন কোথাও রাত, তো ওইভাবে টাইমিংটা না বোঝা যায় না। মানে আপনি ফ্লাইটের উইন্ডো দিয়েও যদি দেখেন, কখনো দেখবেন রাত, কখনো দেখবেন হালকা হালকা আলো, মানে কোন কোন টাইম জোনের উপর দিয়ে যে ফ্লাইট পাস করছে সেটা কিন্তু আপনি ওইভাবে ট্র্যাক করতে পারবেন না। যদিও পাশে মানে স্ক্রিনে মনিটর থাকে, সেখানে আপনি দেখতে পারবেন যে ফ্লাইটটা এই মুহূর্তে কোথায় যাচ্ছে বা কোন জায়গার উপরে আছে, সেইটুকু দেখা যায়, কিন্তু আপনি কিন্তু ওইভাবে টাইমটাকে প্রেডিক্ট করতে সহজে পারবেন, একটু প্রবলেমেটিক হয়। তো উনিও ভাবলেন যে এখন কত হবে, এখন হয়তো ইন্ডিয়ায় ভোর হয়েছে সবে, তো উনি ভাবছেন যে কি করা যায়। তো তারপরে উনি একটুখানি কফি নিয়ে এসেছেন, তো উনি একটু কফি নিয়ে এসে খাচ্ছে। তো ওই ভদ্রমহিলা মানে একটা চশমা পরে, মানে উনি যখন ওই বইটা পড়ছিলেন উনি একটা চশমা চোখে লাগিয়ে পড়ছিলেন। তো উনি গ্লাসটা খুলে ফেলে বলছে, মানে হিন্দিতেই আর কি কথাবার্তা বলছে, হিন্দি আর ইংরেজি মিক্স করে। তো ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায়, মানে এই শোভনবাবুকে জিজ্ঞেস করেছে আপনার বাড়ি কোথায়, আপনি সান ফ্রান্সিসকো কেন যাচ্ছেন, আপনি কোথায় কাজ করেন, এরকম নানান কথাবার্তা জিজ্ঞেস করেছে। এবার দেখুন, পাশাপাশি বসে যখন এতগুলো ঘন্টা কেউ জার্নি করে, তো একটা দুটো কথা মানুষ বলতেই পারে, কারণ শোভনবাবুও একা জার্নি করছে, ওই ভদ্রমহিলাও একা জার্নি করছে। তো এতটা সময় তার চুপচাপ পুরো থাকাটা তো একটু প্রবলেমেরই হয়, যারা বিশেষত কথা বলতে ভালোবাসে। তো শোভনবাবু বুঝতে পারলেন যে এই ভদ্রমহিলা হয়তো কথা বলতে খুব ভালোবাসেন। তো আর উনি ফ্লাইটে ওঠার পর থেকে জল ছাড়া কিন্তু কিছু খেতেও উনি দেখেনি। তো ভেবেছে হয়তো খাওয়া দাওয়া করে উঠেছে, অনেকেই মাঝরাতে কিছু খেতে চায় না, তো ভেবেছে ঠিক আছে উনি পরে নিশ্চয়ই খাবেন। তো এরকম করে টুকটাক দুজনে মিলে কথাবার্তা বলছে। তো ততক্ষণে ওই এয়ার হোস্টেস যারা ছিল তারা কফি, স্ন্যাক্স, আরও যা যা ব্রেকফাস্টের জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসেছে। তো উনি সেখান থেকে খুবই খুবই যৎসামান্য জিনিসে একটা কফি নিলেন আর খুব যৎসামান্য একটু খাবার নিলেন। তো মানে ভদ্রমহিলা প্রচুর কথা বলছে, উনি নিজের সম্পর্কে বলছেন যে উনি আজকে 10 বছর হয়েছে উনি সান ফ্রান্সিসকোতে থাকেন, তার আগে উনি অন্য একটা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকতেন, এরকম নানান কথাবার্তা বলছেন যে ওনার 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, ওনার ছেলে মেয়ে রয়েছে, এরকম নানান পারিবারিক কথাবার্তা বলছে। এবার কথাবার্তা বলতে বলতেই হঠাৎ করে মানে এত বেশি কথা বলা শুরু করে দেয়, তো শোভনবাবু না একটু বিরক্ত পায়। উনি ভেবেছিলেন যে কফিটা খেয়ে একটু খাওয়া দাওয়া করে উনি একটু কাজকর্ম, ওনার অফিসের একটু মেল টেলগুলো চেক করবেন বা একটুখানি ঘুমোবেন, এরকম কিছু একটা উনি ভেবেছিলেন। কিন্তু ওই ফ্লাইটের মধ্যে এত কন্টিনিউয়াস বক বক করে যাচ্ছে ওনার পাশে বসে, এটা ওনার একটু বিরক্ত লাগে। তো উনি না তখন কিছুক্ষণ কথাবার্তা বলার পরে উনি বলছেন যে আমি না একটুখানি অফিসিয়াল মেল চেক করব। তখন ভদ্রমহিলা বলেছেন হ্যাঁ শিওর, আপনি কাজ করুন, কোনো ব্যাপার না। তো উনি একটুখানি, শোভনবাবু একটুখানি ল্যাপটপ খুলে ওনার কি মেল এসছে, কি কাজকর্মের ব্যাপার, সেগুলো একটু চেক করেন। মানে ওই আধা ঘন্টা 40 মিনিটটা উনি এই কাজগুলো করেন, এবং তারপর উনি ঠিক করেন যে না এবার আমি একটুখানি ঘুমিয়ে নিই। কারণ উনি যে সান ফ্রান্সিসকো আসছিলেন, যেদিন উনি এসে পৌঁছচ্ছেন ঠিক তার পরের দিনই ওনার একটা মিটিং ছিল, ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল।
তো উনি ভাবলেন যে সেটারও একটা প্রিপারেশান আছে, তো উনি ভাবলেন যে একটু ঘুমিয়ে নিই। তো উনি মেলের কাজকর্ম কমপ্লিট করে উনি আবার ল্যাপটপ বন্ধ করে উনি ঘুমোতে যাবেন, এমন সময় আবার কিন্তু ওই ভদ্রমহিলা গল্প শুরু করে দেন। টুকটাক টুকটাক বাড়ি ঘরের কথাবার্তা বলছে, যে কোথায় কি আছে। ওনাকে বলছে তুমি সান ফ্রান্সিসকোর এই জায়গাটা, যে ওই জায়গাটা খুব ভালো, অমুক রেস্টুরেন্টটা খুব ভালো, এরকম নানান কথাবার্তা বলছে। বলতে বলতে হঠাৎ করেই ওই ওই বয়স্ক মহিলাটি শোভনবাবুকে বলে যে আপনার স্ত্রীর সাথে তো আপনার খুব একটা বনাবনি নেই, সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন। হঠাৎ করেই বলেছে। এবার এই কথাটা শুনে শোভনবাবুর না খুব অদ্ভুত লাগে। প্রথম কথা, ওনার প্রথম যে বিষয়টা অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রিসেন্ট কিছু দিন ধরে শোভনবাবুর সাথে কিন্তু ওনার ওয়াইফের কিছু ছোটোখাটো বিষয় নিয়ে মতপার্থক্য হচ্ছিল। তারপরে যা হয় আর কি, কিছু কিছু বিষয় নিয়ে মতপার্থক্য হলে সেখান থেকে নিয়ে 2-3টে কথা হয়, সেখান থেকে আরও 4-5টা কথা সৃষ্টি হয়। কিন্তু শোভনবাবু একটা বিষয় ভেবে অবাক হয়ে যায় যে আমি আমার স্ত্রীর সাথে খুব সাধারণ কথাবার্তাই বলেছি, 1-2বার যা কলে কথা হয়েছে। মানে ওখানে তো আর ওভাবে নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট নিয়ে যেভাবে আর কি একটু মানে কল করা যায়। তো উনি ভাবছেন যে আমি এমন কি বললাম, বা আমার স্ত্রীও ফোনে এমন কি বললো, সেরকম তো আমাদের কোনো কথাবার্তা হয়নি যে ভদ্রমহিলা বুঝতে পারবেন যে আমার সাথে আমার স্ত্রীর মতপার্থক্য হচ্ছে। কিন্তু এই মহিলা জানলো কি করে? তো উনি না তখন অনেক সময় দেখবেন অনেকের হয় যে হয়তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে অনেকে মেসেজ হয়তো চেক করে বা কিছু একটা লিখে, পাশে যে থাকে সে অনেক সময় দেখে নেয় বা শুনে ফেলে। তো উনি হঠাৎ করে মেসেজ চেক করলেন, দেখছেন না মেসেজেও তো আমাদের মধ্যে সেরকম কোনো কথাবার্তা হয়নি। তাহলে এই ভদ্রমহিলা জানলো কি করে যে আমার সাথে আমার স্ত্রীর একটু অসুবিধে হয়েছে রিসেন্ট ডেতে? উনি না ব্যাপারটা একটা ভালোভাবে নেন। উনি ভাবলো যে না, এনার সাথে আর বেশি কথা বলা যাবে না। হয়তো উনি পুরোটাই না জেনে হয়তো একটা আন্দাজে ঢিল মেরে কথা বলছে, হয়তো সেটা নিয়ে এখন আমার সাথে কথা শুরু করবে। তো উনি এই কথাটাকে একদমই বিশেষ পাত্তা দেন না, আমল দেন না, উনি হেসে উড়িয়ে দেন। উনি বলেন যে না, সেরকম কোনো ব্যাপার নয়, আমরা খুবই হ্যাপি আছি, আমরা খুবই হ্যাপি কাপল, এরকম বলে উনি কনভারসেশনটা ওখানেই বন্ধ করার চেষ্টা করেন। এবং করে উনি ইচ্ছে করেই চোখ বন্ধ করে শোয়ার ভান করেন। এবং তখন কিন্তু ওনার ঘুম পেয়েছে বা খুব না ঘুমোলেই হবেন এরকম কিন্তু ব্যাপার নয়, জাস্ট উনি ওই কনভারসেশনে আর এগোতে চাইছিলেন না। তো এরকমভাবে উনি চুপচাপ শুয়ে আছে। তো পাশের মহিলা, মানে আমি বললাম যে ওনার সাজ পোশাক, ওনাকে দেখে বোঝা যাচ্ছে বেশ একটা ব্র্যান্ডেড ড্রেস পরেছেন। ওনার যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসটাও যথেষ্ট একটা এক্সপেন্সিভ ব্র্যান্ডের গ্লাস। ওনার ব্যাগ এক্সপেন্সিভ একটা ব্র্যান্ডেড। তো সব কিছু থেকে একটা জিনিস প্রমাণিত, উনি কিন্তু যথেষ্ট মানে ওয়েলদি একটা ফ্যামিলি থেকে বিলং করেন, কারণ ওনার যা যা বিলঙ্গিংস রয়েছে সেগুলো সব ভালো এক্সপেন্সিভ ব্র্যান্ডেড জিনিস। কিন্তু একটা বিষয় উনি এগুলো দেখে অবাক হয়ে যান, যে এরকম একজন ডিসেন্ট ভদ্রমহিলা যে এত টাকা পয়সা রয়েছে, 10 বছর ধরে এখানেই রয়েছে, সেইভাবে যেচে পড়ে আমার সাথে এত কথা কেন বলছে? তার মধ্যে ভদ্রমহিলা নয় কথা বলছে, নয় উনি বই পড়ছে, দুটোর মধ্যে যে কোনো একটা করছে। মানে উনি ওই ফ্লাইটে ওঠা থেকে একবারও কিন্তু দু চোখের পাতা এক করেননি। তো এগুলো উনি মনে মনে ভাবছেন। তো তারপরেই হঠাৎ করে, মানে প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেছে, উনি ওরকম চোখ বন্ধ করে শোভনবাবু ঘুমের মতো ভান করে রয়েছে, চুপ, উনি কিন্তু সবই শুনতে পাচ্ছে। তো হঠাৎ করেই পাশের ভদ্রমহিলা ওনাকে বলছে যে, মানে ইংলিশ আর হিন্দি মিশিয়ে বলছে যে আমি জানি আপনি ঘুমোননি, এখন কিন্তু এখানে কিন্তু মিল সার্ভ হচ্ছে, আপনি উঠে পড়ুন, উঠে পড়ে আপনি ফ্রেশ হয়ে, মিল সার্ভ হচ্ছে, মিলটা খেয়ে নিন, এরকম করে বলছে। তো ওই যে কথাটা শুরু করেছে যে আমি জানি আপনি ঘুমোননি, এখন মিল সার্ভ হবে, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন, এটা শুনে না মানে শোভনবাবু একটু চমকে চোখটা খুলে ফেলে, যে কে রে বাবা, মানে ওর খুব অদ্ভুত লাগে ওনার, যে কে এটা, কি মানুষ, উনি আমাকে হঠাৎ করে বলছে যে আমি ঘুমোইনি, উনি সেটা জানেন, এটা কি করে সম্ভব? আমি আমার নিজের মতো করে আমার নিজের সিটে চোখ বন্ধ করে রয়েছি। আর এই ধরনের ফ্লাইটগুলো, যেগুলো এত ঘন্টা ধরে যে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো হয়, এগুলোর ইকোনমি ক্লাসের সিটগুলো কিন্তু যে আমাদের যে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো হয় ইন্ডিয়ার, তার থেকে কিন্তু সিটগুলো অনেকটাই বেশি চওড়া হয়, অনেকটাই বেশি লেগ রুম থাকে। সেই ফ্লাইটগুলোই অন্যরকম, অনেক বড় হয় এয়ারক্রাফটগুলো। তো উনি ভাবছেন আমি উল্টো দিকে মানে মুখটা ঘুরিয়ে শুয়েছি, তো উনি কী করে বুঝতে পারছে যে আমি ঠিকমতো ঘুমোইনি? আর আমি সিরিয়াসলি ঘুমোই বা না ঘুমোই সেটা তো ওনার কনসার্ন হওয়া উচিত না। তো ভাবছে যে ভদ্রমহিলা কিছু বলবে, কিন্তু একটা মহিলাকে হঠাৎ করে ফ্লাইটের মধ্যে যদি দু একটা কথা শুনিয়ে দেয়, সেই ব্যাপারটা ভালো নাও হতে পারে। এবার উনি যদি বলে যে আপনি আমাকে অপমান করছেন বা আপনি আমাকে খারাপ কথা বললেন,
তাহলে বেকার বেকার সেখানে একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হবে। তো উনি তখন না মানে ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু মানে উনি কিন্তু শোভনবাবু কিন্তু মনে মনে প্রচণ্ড রাগ করছেন যে এই মহিলাটা কি মানে এত কথা বলছে, আমাকে বলছে আমি ঘুমোই। উনি আমাকে কতটুকু চিনেছেন? কয়েক ঘন্টা হয়েছে আমরা ফ্লাইটে উঠেছি, আমরা ফ্লাইট থেকে নেমে যে যার ডেস্টিনেশনে বেরিয়ে যাব, ইনি আমার সাথে এভাবে কেন কথা বলছে? তো যাই হোক, কোনো রকমভাবে উনি ওনার নিজের রাগটাকে সংবরণ করে নেন এবং করে নেওয়ার পরে উনি কি করেন, উনি যাই হোক উঠে তারপরে নিজের মিলটা নেন এবং খাওয়া দাওয়াটা করেন। তো উনি না মানে দেখছেন যে ওই ভদ্রমহিলা যে মানে পাশে আর কি চিকেনের একটা প্রিপারেশন সার্ভ করা হয়েছে, উনি রাইস নিয়েছিলেন, তো রাইস ছিল, চিকেনের একটা প্রিপারেশন ছিল, একটা ভেজিটেবলের সবজি ছিল। তো হঠাৎ করেই ওই পাশের মহিলাটি বলে যে এই ভেজিটেবলটা না আপনার একদম ভালো লাগবে না, আপনি যে ভেজিটেবলগুলো মানে এখানে যা মিক্স ভেজিটেবল আছে সেটা আপনি একদম পছন্দ করেন না, দেখবেন আপনার একদমই ভেজিটেবলটা ভালো লাগবে না খেতে, বাট এই চিকেনটা খান, এটা কিন্তু আপনার খুব ভালো লাগবে। হুম। তারপর একটা প্যাটিস মতো দিয়েছিল, তারপর একটা ডেজার্ট দিয়েছিল, বলছে দেখুন আপনার ফেভারিট ডেজার্ট আছে কিন্তু। এইগুলো শুনে না ওটা প্রচণ্ড মানে রাগ হয়ে যায় যে এই মহিলা ওঠা থেকে যেচে পড়ে আমার সাথে এত কথা কেন বলছে। আমি ওনাকে হয়তো 3-4টে প্রশ্ন করেছি, উনি আমাকে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি করেছি, বাট আমি যেচে পড়ে তো ওনাকে এত কথা বলিনি। কিন্তু এই মহিলার এত কি মানে সমস্যা হচ্ছে যে আমার সাথে এত কথা বলছে। এবং সত্যি সত্যি উনি যখন ওই রাইসের সাথে ওই ভেজিটেবলটা নিয়ে খাওয়া শুরু করলেন, ওনার কিন্তু সত্যিই ওই মানে ভেজিটেবলটা খেতে একদমই ভালো লাগেনি, উনি খেতেও পারেননি। তো আরও যা যা ডিশে মানে লাঞ্চ মানে ওই মিলে যা যা ছিল সেগুলো দিয়ে উনি পুরো ওনার মিলটা কমপ্লিট করেন। তো ওনার না মানে মনে মনে ভাবছে যে এই ভদ্রমহিলা কে, কে এরকম করে মানে উনি আমার বিষয়ে এত কিছু জেনে যাচ্ছে কি করে, উনি কি আমাকে কোনোভাবে চেনেন? উনি মানে শোভনবাবু তখন মনে 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 করার চেষ্টা করলেন যে এই ভদ্রমহিলা কি কোনোভাবে আমার সাথে, আমার কাজকর্মের সাথে কোনোভাবে কি কখনো রিলেটেড ছিল? তো উনি ভেবে কিছুই পেলেন না। আর এই ভদ্রমহিলা বলল যে উনি নাকি আমেরিকাতেই মানে সান ফ্রান্সিসকোতে একটা জুনিয়র স্কুলে মানে একদমই বাচ্চাদের যে স্কুলগুলো হয় সেই স্কুলে নাকি উনি টিচার হিসেবে নিযুক্ত। তো উনি ভাবলেন যে আরে ইনি তো এমএনসিতে কাজই করে না বা এর আগেও কাজ করতো না, তাই বললেন, ফলে আমার সাথে কাজের ক্ষেত্রে রিলেটেড হবে সেটা সম্ভব নয়। আর যদি বা কাজের সাথে রিলেটেড হতো তাহলেও একটা মানুষ মানে কাজের ফিল্ডে কাজটাই মেন থাকে, কে পার্সোনালি কোন সবজি খেতে ভালোবাসে ভালোবাসে না, কার বাড়িতে কি সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে তো জানার কথা নয়। তো তখন না মানে শোভনবাবু ভাবছে যে ইনি কি কোনো প্রবলেম আছে, না মানে কোনো মানসিক কোনো সমস্যা আছে না কি, উনি কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, তো উনি তখন থেকে ঠিক করলেন যে এই ভদ্রমহিলার সাথে আর বেশি কথা বলা যাবে না। ইনি বড় বেশি পার্সোনাল কথাবার্তায় চলে যাচ্ছে, আমার কটা ছেলে মেয়ে জিজ্ঞেস করছে, কত মানে সব কিছু আর কি খুব পার্সোনাল বিষয়ে কথা জিজ্ঞেস করছে। আমরা হানিমুনে কোথায় গেছিলেন, শোভনবাবু উনি ওনার স্ত্রীকে নিয়ে প্রথম কোথায় হানিমুনে ঘুরতে গেছিলেন, এই সমস্ত নানান পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করছে। তো উনি তখন ভাবলেন যে না, এনার সাথে আর বেশি কথা বলা যাবে না এবং এনাকে হাবে ভাবে বোঝাতে হবে যে আমি এনাকে পছন্দ করছি না। তো এই ভাবতে ভাবতেও না মানে শোভনবাবু যখন ওই অন্য ছেলেটার দিকে তাকাচ্ছেন, যে যে ছেলেটা একদম উইন্ডো সিটে বসে আছে, সেই ছেলেটা সারাক্ষণই ওই হেডফোন নিয়ে মুভি দেখছে, না হলে গান শুনছে নিজস্ব আইপ্যাডে। ও নিজের মতো আছে, ওর সাথে কথাও বলছে না আর ও কাউকে পাত্তাও দিচ্ছে না। যাই হোক, তো প্রথম 1-2বার কিন্তু ওই ভদ্রমহিলা ওই ছেলেটির সাথেও কথা বলার চেষ্টা করে, কিন্তু ছেলেটা যেহেতু অলওয়েজ ওই হেডফোন কানে নিয়েছিল তো ও অতটা পাত্তা দেয়। তো শোভনবাবু ভাবছে যে না, এবার কিন্তু এই ভদ্রমহিলাকে একটুখানি নজরে নজরে রাখতে হবে। এই এত পার্সোনাল কথা আমাকে জিজ্ঞেস করছে কেন, আমি আমার স্ত্রীর সাথে প্রথম কোথায় ঘুরতে গেছিলাম সেটা আমি ওনাকে কেন বলতে যাব। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ভদ্রমহিলা ওনাকে দুটো জায়গার নাম বলে, দুটো জায়গার নাম বলে এবং নাম বলে বলে যে আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে এই দুটো জায়গার মধ্যে একটা জায়গাতে গেছিলেন প্রথম ঘুরতে, তাই না? তো তখন ওনার এতটা অবাক লাগে শোভনবাবুর এবং ওনার এতটা বাজে লাগে, উনি না মানে জাস্ট হেসে মুখ ঘুরিয়ে নেন। উনি মানে কোনো উত্তর দেননি যে হ্যাঁ এই জায়গাটাতে আমি গেছিলাম বা আপনি কি করে জানলেন, কিছুই আর কি উনি বলেন না। এবং শোভনবাবু তখন মনে মনে ভাবেন যে এই ভদ্রমহিলাকে একটুখানি নজরে রাখতে হবে। এ আমি যখন ঘুমানোর ভান করছি, আমি তো চোখটা বন্ধ করেই থাকছি, কিন্তু এরপরে না আমি চোখটা আর বন্ধ করে থাকবো না, আমি চোখটা হালকা খুলে থাকবো, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে যে ইনি কি করছে। একে আমি কখনো ঘুমোতে দেখছি না, সেই অর্থে আমি খাবারও খুব সীমিত খেতে দেখছি, ইনি সারাক্ষণ তাহলে করছেটা কি। তো তখনও ফ্লাইট অনেকটা বাকি, হাফ রাস্তা সবে এসছে। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, এবার একটুখানি ওনার উপরে নজর রাখা যাক।
তো শোভনবাবু চোখটা বন্ধ করেছিলেন, কিন্তু মাঝে মাঝে চোখটা হালকা করে খুলে উনি ভদ্রমহিলাকে খেয়াল করার চেষ্টা করছেন। ভদ্রমহিলাকে হালকা করে খেয়াল করছে, তো খেয়াল করতে করতে উনি প্রথম যে জিনিসটা ওনার চোখে পড়ল সেটা দেখে উনি কিন্তু স্তম্ভিত হয়ে যান। কীরকম স্তম্ভিত সেটা একটুখানি বলি। উনি দেখছে যে, আমি বললাম যে ভদ্রমহিলা সারাক্ষণই একটা বই পড়ছিল। এবার বই যেটা পড়ছিল মানে একটা জাস্ট নর্মাল বই নিয়ে উনি পড়ছেন এরকম কিন্তু নয়। বইয়ের যে কভারটা রয়েছে সেটাকে একটা ব্রাউন পেপার দিয়ে কিন্তু মলাট দেওয়া, এরকম একটা বই উনি পড়ছিলেন। এবার দেখবেন অনেকে কি করে, নিজেরা নিজেদের খুব ফেভারিট বই বা কোনো একটা ভালো বই, যে বইটা হয়তো ওপরের কভারটা হয়তো কিছু একটু সামান্য মানে ছিঁড়ে ঠিড়ে গেছে, তো অনেক ক্ষেত্রেই মানুষ কী করে সেটাকে সুন্দর করে কভার করে দেয়, ব্রাউন পেপার দিয়ে বা প্লাস্টিক পেপার দিয়ে কভার করে পড়ে, যাতে ফার্দার আর কোনো ড্যামেজ না হয়। তো সেটা তো খুবই কমন। এবার উনি যখন চোখটা হালকা করে খুলে শোভনবাবু দেখার চেষ্টা করলেন যে ওই ভদ্রমহিলা কী এত বই পড়ছে, তখন উনি মানে একটুখানি ঘাটটাকে সরিয়ে কায়দা করে যখন উনি দেখছেন, তখন উনি খেয়াল করলেন ওই যে মোটা যে বইটা, যেটাকে ওরকম করে ব্রাউন পেপার দিয়ে কভার করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বইই নয়। সেটা অ্যাকচুয়ালি কোনো বই নয়। ওনার হাতে একটা পেন্সিল রয়েছে এবং ওই মোটা বইয়ের মতো দেখতে, ওটা হচ্ছে একটা মোটা আর কি কপি, একটা মোটা মানে 4-5টা ছোট ছোট খাতাকে যদি একত্রিত করা, 4-5টা ছোটোখাটো কপিকে যদি একত্রিত করে সেটাকে যদি সেলাই করা হয়, সেটা একটা বইয়ের মতো দেখতে হয়ে যাবে। তো সেরকমই 4-5টা কপি একত্রিত করে একটা মোটা কপি মতো করা, এবং ওই একটা হাতে যে একটা ছোট পেন্সিল ছিল ওই ভদ্রমহিলা, সেই পেন্সিল দিয়ে উনি মানে যেটা দেখে উনি স্তম্ভিত হয়ে গেছিলেন, চমকে গেছিলেন, সেটা হচ্ছে যে ওই বয়স্কা মাঝবয়সী ভদ্রমহিলাটাই ওই কপির ভিতরে পেন্সিল দিয়ে খুব অদ্ভুত অদ্ভুত মূর্তি আঁকছিলেন, যে মূর্তিগুলোর চোখ মুখটা হচ্ছে বীভৎস টাইপের, এবং উনি পেন্সিল দিয়ে ওই মূর্তিটাকে ড্রয়িং করছেন। এরকম ছোট বড় প্রচুর ওই রকম আঁকা ছবি, মানে কোনো একটা অদ্ভুত টাইপের কোনো প্রাণী বলবো বা কোনো মূর্তি বলবো, সেটা মানে ওইভাবে এক্সপ্লেন করা নাকি সম্ভবই না উনি যেটা লিখেছেন, কিন্তু ওই বীভৎস টাইপের মুখ, সেই মুখ থেকে একটা শরীর বেরিয়েছে, মানে খুব গা গুলিয়ে ওঠা মতো কিছু ছবি কিন্তু উনি আঁকছিলেন। মানে ইকি বিকি করে আর কি, মানে পেন্সিল দিয়ে উনি আঁকিবুকি কাটার মতো করে উনি কিন্তু ছবিটা আঁকছেন। এবং প্রত্যেকটা ছবিতে দেখছেন যে চোখ দুটো ভয়ঙ্কর রকমের করে উনি এঁকেছেন, এবং পাতার পর পাতা ওরকম ছোট বড় মাঝারি ওরকম বিভিন্ন রকমের আকৃতির, বিভিন্ন রকমের শেপের মুখ, তারপরে তার মুখের সাথে অসামঞ্জস্যপূর্ণ একটা শরীর, হাত পা, এরকম কিন্তু উনি এঁকে চলেছেন। এটা দেখে না ওনার মানে অদ্ভুত রকম মানে একটা ফিলিংস আসে, এবং উনি হতভম্ব হয়ে যান যে মানুষ মানে যারা পেন্ট করতে ভালোবাসে, যারা আঁকতে ভালোবাসে, তারা অনেক রকম কিছু আঁকে। তারা কেউ অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে, কেউ ফুল বেলপাতা আঁকছে, কেউ হয়তো প্রকৃতির ছবি আঁকছে, অনেকে অনেক রকম কিছু আঁকে। সব কিছু হয়তো আমরা সবসময় বুঝতেও পারি না। হয়তো যারা খুব বেশি, যাদের আর্ট সম্পর্কে ডিপ নলেজ নেই, তারা হয়তো একটা ফট করে একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং থেকে খুব একটা কিছু এক্সপ্লেন করতে পারবে না, সেটা কিন্তু একরকম। কিন্তু এমন কিছু মুখের আকৃতি বা এমন কিছু ফিগার ড্র করা, যেটা দেখলেই আপনার প্রচণ্ড ভয় লাগবে, আপনার মনে হবে যে এরকম আবার ড্রয়িং কেউ কী করে করতে পারে, একটা বীভৎস টাইপের একটা ব্যাপার, চোখটা বিস্ফারিত, মুখের মধ্য থেকে একটা শরীরের মতো কিছু একটা বেরিয়ে রয়েছে, একটা অদ্ভুত টাইপের প্রাণী, যে প্রাণীটা মানে সচরাচর আমরা ওরকম প্রাণীর কথা দেখিও নি, জানিও না। তো ভাবছে যে এই মহিলা কি পাগল নাকি, যে এরকম পাতার পর পাতা এঁকে চলেছে। এবং যখন থেকে উনি ফ্লাইটে উঠেছেন তখন থেকে কিন্তু উনি শোননি, মানে এতটা জার্নি, লম্বা জার্নি, তার আগে ইমিগ্রেশনের লম্বা কাজকর্ম থাকে, পাসপোর্ট ভিসার শো করতে হয়, ফলে মানে এয়ারপোর্টে আসা এবং ফ্লাইটের মধ্যে ঢোকা, এর মধ্যেও কিন্তু 2-3 ঘন্টার একটা কাজ রয়েছে। তো এত কিছুর পরেও এতক্ষণ হয়ে গেছে, ফ্লাইট চলা শুরু হয়ে গেছে, তো উনি ঘুমোয়নি, তখন থেকে এইগুলো এঁকে চলেছে। মানে অদ্ভুত রকমের সে ফিগারগুলো, মানে সেটা না দেখলে নাকি বিশ্বাস হবে না, ভীষণ রকমের ভয় লাগবে দেখলে। মানে কোনো বাচ্চা যদি দেখে সে তো ভয় পাবেই, ডেফিনেটলি ভয় পাবে। এটা দেখে না ওনার খুব অবাক লাগে যে এ আবার কীরকম শখ, এরকম পাতার পর পাতা পেন্সিল দিয়ে ড্র করছে। তো উনি না দেখে, মানে যখন উনি বুঝতে পারলেন যে কিছু একটা গন্ডগোল আছে, উনি না চট করে মুখটা সরিয়ে নেন,
এবং যখন উনি ওইভাবে দেখে মুখটাকে ফট করে সরিয়ে নিয়েছে, তখন না ভদ্রমহিলা বুঝতে পেরে গেছে যে ওনার দিকে কেউ তাকিয়েছিল, মানে পাশে আর কি শোভনবাবু বসে আছে, তো উনি তাকিয়েছিল। তো তখন শোভনবাবু ভাবলো যে আমি যদি এখন ঘুমের বাহানা করি তাহলে কিন্তু এর আমার উপরে সন্দেহ হতে পারে, বা এ ভাবতে পারে যে আমি ওনার আঁকাগুলো বা ড্রয়িংগুলোকে দেখছি। তো উনি তখন ইচ্ছে করেই আর ঘুমের বাহানাটা করেনি, উনি ঘুমটা ভেঙে উনি জল খায় এবং ভদ্রমহিলাকে দেখে বলে যে বা আপনি এখনও ঘুমোননি। তো তখন ওই ভদ্রমহিলা না মানে একটুখানি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে কি, তো এতক্ষণে তাহলে আমার ড্রয়িংগুলো দেখছিল না কি করছিল বুঝতে পারছে না। তো শোভনবাবুকে ওই ভদ্রমহিলা বলছেন যে না আমি খুব কম ঘুমোই, আমি রাতের বেলাও এমনি নর্মাল দিনেও আমি 2 থেকে 3 ঘন্টার বেশি আমি ঘুমোতে পারি না, আমার অসুবিধে, আমার ঘুম আসে না। তো এটা বলে উনি মানে খাতার মধ্যে ওই পেন্সিলটাকে রেখে দিলেন এবং উনি তখন আর ড্রয়িং করছে না। তো তখন শোভনবাবু ব্যাপারটাকে একটুখানি সামাল দেওয়ার জন্য, ব্যাপারটাকে আর কি মানে যাতে ওনার অসুবিধে না হয় বা কোনো রকমভাবে ওনার মনে এরকম কোনো সন্দেহ না জাগে, উনি তখন এরকমভাবে দু একটা কথা বলে উনি বলেন আমার তো আসলে ভীষণ ঘুম পাচ্ছে, এই মাঝে মধ্যে সিট বেল্ট সাইনটা আর কি অফ হচ্ছে অন হচ্ছে, তার মধ্যে আশপাশ দিয়ে লোক যাতায়াত করছে, তো আমার সেই জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু জানেন তো আমার খুব ঘুম পাচ্ছে। তো তখন ভদ্রমহিলা না মানে একটুখানি ওনার দিকে মানে মনে হলো যেন উনি একটু ওনার মনের মধ্যে কিছু একটা চলছে, মানে হয়তো উনিও ভাবছে যে আরে এ আমার সাথে এখন এভাবে কেন কথা বলছে, তাহলে আমি কি যে ড্রয়িংগুলো করছিলাম, যে অদ্ভুত অদ্ভুত ফিগারগুলো আমি আঁকছিলাম সেটা কি দেখে ফেলেছে। মানে ভদ্রমহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে ওনার মনের মধ্যে কিছু তো একটা চলছে। তো যাই হোক, ব্যাপারটাকে খুবই সামাল দেওয়ার চেষ্টা করলেন শোভনবাবু এবং উনি তারপরে জল টল খেয়ে আবার একটুখানি চোখটা বন্ধ করে থাকে। ইন দ্য মিন টাইম আবার মানে লম্বা ফ্লাইট বুঝতেই পারছেন, কিছুক্ষণ পর পর এবং মানে কিছুক্ষণ পর পর এমনি তো ওরা মিল সার্ভ করে, খাবার সার্ভ করে, তাছাড়াও কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইটে যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু চা কফি স্ন্যাক্সের ব্যবস্থা থাকে, মানে একটা জায়গায় রাখা থাকে, আপনি গিয়ে নিয়ে আসতে পারেন। তো শোভনবাবু বললেন যে আপনি কফি খাবেন, আমি তো কফি আনতে যাচ্ছি। তো মানে ইচ্ছে করি আর কি একটু বেশি ভালো ব্যবহার আর কি করছে, কারণ শোভনবাবুরও মনে না তখন একটা ভয় লেগে গেছে, মানে একটা অজানা ভয়, মানে কেউ নিজের মতো তো যা খুশি আঁকতেই পারে, কিন্তু কেন জানি না প্রথমবারের জন্য শোভনবাবুর মনে একটা ভয় আসে। তো ভদ্রমহিলা বললো যে হ্যাঁ আমারও মনে হচ্ছে একটু কফি দরকার, তো আমিও আনছি। তো তখন শোভনবাবু বললেন যে ঠিক আছে দাঁড়ান, তাহলে আমি এয়ার হোস্টেস যিনি আছেন তাকে আমি বলছি দুটো কফি সার্ভ করার জন্য। তো উনি বলেছে যে এরকম কফি সার্ভ করতে, তো এসে কফি দিয়ে গেছে। এবারে একটা গরম কফি ধরুন মানে একদম ফিউমিং হট কফি আপনি কত তাড়াতাড়ি খেতে পারবেন? আপনাকে তো আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে সিপ করে করে তো খেতে হবে। তো শোভনবাবু সেরকমই নর্মালি কফিটা আস্তে আস্তে সিপ করে খাচ্ছেন, কিন্তু ওই পাশের বয়স মানে ওই মাঝবয়সী ভদ্রমহিলা তিনি ওরকম গরম কফি মানে গ্লাস সমেত উনি নিয়ে মানে ঠিক যেভাবে মানুষ এক ঢোকে জল খায় ঠিক সেরকমভাবে কিন্তু খুব ক্যাজুয়ালি অতটা গরম কফি ঢকঢক ঢকঢক করে কিন্তু উনি খেয়ে ফেলেন। এইটা দেখে মানে দুজনকেই সেম পট থেকে কফি দিয়েছে, দুজন মানে শোভনবাবুও বুঝতে পারছে যে কফিটা প্রচণ্ড রকমের গরম, মানে কফি ওরকম গরম হবে এটাই স্বাভাবিক, এবং কারোর পক্ষেই ওরকম মানে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে ওরকম গরম কফি ঢকঢক করে খাওয়া কিন্তু সম্ভবপর নয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল ওই ভদ্রমহিলা ওইভাবে ঢকঢক করে কিন্তু পুরো কফিটা খেয়ে ফেললেন। এটা দেখে বা এটা বুঝতে পেরে শোভনবাবুর কিন্তু প্রচণ্ড ভয় লেগে যায় মনে মনে, এবং উনি একটা বিষয়ে নিশ্চিত হয়ে যান যে এই ভদ্রমহিলার মধ্যে কিছু তো সমস্যা আছে। সেটা এক্স্যাক্ট কী সমস্যা সেটা উনি বুঝতে পারেন না, কিন্তু উনি বুঝে যান যে কিছু একটা গন্ডগোল আছে, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, এই ভদ্রমহিলা যেটা করছে খুব একটা স্বাভাবিক কিছু নয়। এবং মানে ওইরকমভাবে যখন কফিটা ওনার শেষ হয়ে গেল, শোভনবাবু মনে প্রাণে চেষ্টা করছে যে নিজেকে স্বাভাবিক রাখা বা অ্যাটেনশন না দিতে, কিন্তু উনি বুঝতে পারছে যে ওই ভদ্রমহিলা কিন্তু ওনার দিকে পুরো ঠায় তাকিয়ে রয়েছে, ওনার দিকে তাকিয়ে রয়েছে। এবারে আমি আপনাদেরকে ঘটনার শুরুতে বলেছিলাম যে এই ধরনের মানে বড় জার্নিতে মানে মানে এরকমভাবে যখন আর কি এতটা বড় 16-17 ঘন্টার জন্য আপনি জার্নি করবেন, আর বিশেষত আমেরিকা আসার সময় কিন্তু মানে আর্কটিক সার্কেলের উপর দিয়ে কিন্তু ফ্লাইটটা আসে,
আমিও যখন মানে এসেছি তখনও কিন্তু আমিও এটা খেয়াল করেছি যে আর্কটিক সার্কেলের উপর দিয়ে আসে এবং এক একটা বিভিন্ন ইন্টারন্যাশনাল টাইম জোনের উপর দিয়ে কখনো দিন কখনো রাত এগুলো কিন্তু হয়। তো ওনারা মোটামুটি অনেকটা জার্নি কমপ্লিট করেছেন। এবার এবার কি হয়েছে, একটা জায়গায় মানে ফ্লাইটের জানলাও আর কি ওই ছেলেটা খুলে রেখেছে বা অন্যান্য যে জানলা খোলা, দেখছে যে ফ্লাইটের বাইরেটা পুরো অন্ধকার, মানে এখন যে টাইম জোনের মধ্য দিয়ে ওনাদের ফ্লাইটটা পাস করছে সেটা হচ্ছে রাতের বেলা, একদম অন্ধকার। এবার ওনারা মানে ফ্লাইট থেকে আবার খাওয়া দাওয়া দিয়েছে, অত তো বোঝা যায় না, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর কিন্তু ফ্লাইটে খাবার সার্ভ হতে থাকে। এবার খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে, এবার সারা ফ্লাইটে লাইট ফাইট বন্ধ, অনেকেই বন্ধ করে দিয়ে এবার একটু ঘুমানোর চেষ্টা করছে সবাই। তো শোভনবাবুরও ঘুম প্রচণ্ড পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ ফোক মানে শরীর অবসন্ন হয়ে আছে অতক্ষণ ওইভাবে বসে থাকা। আর লাস্ট কয়েক ঘন্টা এটা, এরপরেই সান ফ্রান্সিসকোতে ফ্লাইট ল্যান্ড করে যাবে। তো ওনার না কেন জানি না প্রচণ্ড ভয় লাগছে যে মানে ওই ভদ্রমহিলার ওরকম একটা কাজকর্ম দেখে ওনার না ভাবছে যে আমি এখানে মানে ঘুমোবো, আর যদি ভদ্রমহিলা কিছু যদি আমার ক্ষতি করে, মানে একটা অজানা ভয় না ওনার মধ্যে, মানে এটা সম্ভবই না কোনোভাবে। একটা ফ্লাইটের মধ্যে যাতায়াত করছে, সামনে এত লোক রয়েছে, কিন্তু কেন জানি না একটা অজানা ভয় কিন্তু ওনার মনের মধ্যে একটা দানা বাঁধে। আর উনি লাস্ট কয়েক ঘন্টায় উনি একটা জিনিস শোভনবাবু বুঝতে পারে যে ভদ্রমহিলা মাঝে মধ্যেই কিন্তু ওনার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকছে, খুব অদ্ভুত দৃষ্টিতে। এটা দেখে না মানে ওনার একটু অড লাগে যে এভাবে কেন তাকাচ্ছে, কারণ মানে দুজনের কারোরই সেই বয়স না, কেউই অল্প বয়সী নয়, বা দুজনের জীবনের একটা যথেষ্ট এজ কিছুটা পেরিয়ে এসেছে, মানে সেই জায়গা থেকে একজন আর একজনের দিকে এরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকবে, সেটা কেন হবে, মানে এটার কারণ না উনি কিছু বুঝতে পারেন না। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত টাইপের কথাবার্তা বলছে, মানে কথাবার্তা শুরু হলেই বা কিছু হলেই উনি ওনার ফ্যামিলির কথা বলছে, যে উনি একা থাকে, বহু বছর থেকে ওনার সাথে ওনার হাজবেন্ডের কোনো যোগাযোগ নেই, ওনার ছেলে মেয়েদের সাথে বছরে 2 থেকে 3 বার ওনার দেখা হয়, তার বেশি দেখা হয় না, উনি একাই থাকেন, এরকম নানান কথাবার্তা কিন্তু উনি বলছেন। এবার দেখুন, কার ফ্যামিলিতে বা কার লাইফে কি হচ্ছে বা এই ধরনের পার্সোনাল বিষয়গুলো, সেগুলো তো খুব ক্লোজ সার্কেলে মানুষ শেয়ার করে, তাই না? মানে আপনি হয়তো আপনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে শেয়ার করতে পারেন, আপনার হয়তো বহুদিনের পরিচিত কোনো বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করতে পারেন, কিন্তু আপনি ফ্লাইটে বা ট্রেনে বা বাসে যাতায়াত করছে, সেখানে কিছুক্ষণের জন্য একটা মানুষের সাথে আপনার আলাপ হলো হঠাৎ করেই, তাকে তো আপনি এত নিগূঢ় কথাগুলো তো আর শেয়ার করবেন না, এটাই স্বাভাবিক। তো শোভনবাবু ভাবতে থাকে যে এই ভদ্রমহিলা আমাকে এই কথাগুলো কেন বলছে, মানে এগুলো বলে ওনার আমাকে কি লাভ। হুম। তারপরে আমাকে জিজ্ঞেস করছে, বারবারই ওনাকে আর কি জিজ্ঞেস করছে যে কি আপনি আপনার স্ত্রীকে জানালেন না, বা আপনি লাস্ট কোথায় স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলেন, মানে ভীষণ পার্সোনাল লেভেলের কোশ্চেন করছে, যেটা হয়তো মানে উত্তর দিলেও এমন কিছু নয়, কিন্তু শোভনবাবু বারবারই মনে করছেন যে ওনাকে কেন এগুলো জিজ্ঞেস করছে, কেনই বা শোভনবাবু একটা বাইরের সম্পূর্ণ অজানা অচেনা একটা মানুষকে এত নিজের পার্সোনাল বিষয়গুলো বলবেন, কিছু বলতেও পারছে না। যাই হোক, তো উনি ভাবলেন যে না একটুখানি শুয়ে নিই, একটু পরে তো তারপরে মানে সান ফ্রান্সিসকো নেমে সেখান থেকে আবার ওনাকে বেশ কিছুটা যেতে হবে। তো উনি শুয়েছে, ওনার শরীর অবসন্ন, প্রচণ্ড ওনার ঘুম পাচ্ছে, কিন্তু বারবারই মনে হচ্ছে যে ভদ্রমহিলা যেন ওনার দিকে তাকিয়ে রয়েছে। এবার ঘুমে মানে শোয়া অবস্থায় উনি ওইভাবে ফট করে সাইড ফিরে তাকাতেও পারছে না যে সত্যি সত্যি তাকিয়ে আছে কিনা। তো ওনার মানে একটুখানি উনি ঘাড় ঘুরিয়ে সামান্য একটু কায়দা করে উনি যখন দেখার চেষ্টা করলেন, তখন কিন্তু উনি বুঝতে পারলেন যে সত্যি সত্যি ওই ভদ্রমহিলা কিন্তু ওনার দিকে তাকিয়ে রয়েছে। এটা বোঝার পরে উনি না ভাবলেন যে এটা তো খুব মুশকিল, একসাথে জার্নি করছি, মানে একে অপরের সাথে দু একটা ছোটোখাটো কো প্যাসেঞ্জার কথাবার্তা বলতেই পারে, কিন্তু ইনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন, এটা তো ভারী এটা তো খুব অন্যায়, এটা তো খুব অসভ্যতা, এভাবে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে, আমি তো শুতে পাচ্ছি না। আর বললাম যে এই ফ্লাইটগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, তো আপনাকে কিন্তু এই ধরনের যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন, তো অনেকক্ষণের মনে জার্নি হলে কিন্তু সেখান থেকে আপনাকে হেডফোন, তারপরে আপনার মানে ওরকম নাইট শোয়ার জন্য মাস্ক দেওয়া হয়, তারপরে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, এই সব কিছুই কিন্তু দেওয়া হয়। তো ফ্লাইটগুলো খুব ঠান্ডা থাকে, তো উনিও ব্ল্যাঙ্কেটটা হালকা করে গায়ের উপরে দিয়ে নিয়েছে। তো উনি বুঝতে পারছে যে মাঝে মধ্যে
ওনার ব্ল্যাঙ্কেটে হালকা হালকা একটা টান পড়ছে, মানে সাইড থেকে যদি কেউ ব্ল্যাঙ্কেটটাকে টানে, মানে ব্ল্যাঙ্কেটটাকে উনি তো আর পুরোপুরি শুতে পারছে না, সিটটাকে একটুখানি পিছনের দিকে একটু বেশি হেলিয়ে পা দুটোকে একটু স্ট্রেচ করে ওরকম শোয়ার মতো ভঙ্গিতে উনি ছিলেন, এবং গায়ের উপরে শোভনবাবু ব্ল্যাঙ্কেটটা দিয়েছে। এবারে ওনার মনে হচ্ছে যে সাইড দিয়ে মাঝে মধ্যে খুব হালকা করে একটা টান পড়ছে। এবার দেখুন, যদি কোনো বাচ্চা থাকে সবাই বুঝে যাবে যে একটা বাচ্চা হয়তো আছে, কোনোভাবে হয়তো বাচ্চাটার হাত পা লেগে ব্ল্যাঙ্কেটটায় টান পড়ছে। আর ওই ভদ্রমহিলা কিন্তু শুয়ে নেই, এবং ওনার গায়ে কোনো ব্ল্যাঙ্কেটও নেই, উনি ওই ব্ল্যাঙ্কেটের প্যাকটা খোলেনি, মানে পুরো ফ্লাইটেই উনি ওই ওই ড্র করছে, ওরকম করে অদ্ভুত অদ্ভুত ফিগার আঁকছে। তো ওনার না মানে প্রথমে এক দুবার ওটাকে উনি ইগনোর করেন, ভেবেছে হয়তো যে আশপাশে পাশ ফিরতে গিয়ে, কারণ পাশাপাশি সিট, যতই সিটগুলো চওড়া হোক একটু আধটু টান লাগতে পারে, এটা খুব অস্বাভাবিক নয়। তো হঠাৎ করেই ওনার আবার কিছুক্ষণ পরে মনে হলো যে একটা হালকা করে টান পড়লো। ঠিক আছে, অদ্ভুত বিষয় যে সেকেন্ড থার্ড টাইম যখন ওনার ওই ব্ল্যাঙ্কেটের টানটা পড়লো, উনি একটা বিষয় বুঝতে পারলেন যে এটা কিন্তু কোনোভাবেই, মানে পাশে যে ভদ্রমহিলা বসে আছেন তার জাস্ট কোনো রকমে ভুল করে হাত লেগে বা পা লেগে বা কোনোভাবে যে আমার ব্ল্যাঙ্কেটে টান পড়ছে তা নয়, ইচ্ছে করেই কিন্তু ওনার ব্ল্যাঙ্কেটটায় হালকা হালকা কিছুক্ষণ পর পর টান দেওয়া হচ্ছে। তো উনি তখন ভাবলেন যে না, এবার একটুখানি আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে, এটা তো খুব অসভ্যতা। কি মানে উনি কি কিছু বলতে চাইছেন আমাকে? যদি বলার হয় তো উনি বলুক, এভাবে ব্ল্যাঙ্কেট টান দিচ্ছে, পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করছে, এরকম করছে কেন? তো উনি তখন কি করেছে, মানে উনি মানে যেদিকে আর কি ভদ্রমহিলা বসে আছে ঠিক তার উল্টো দিকে মুখটা ফিরিয়ে উনি ওরকমভাবে শোয়ার মতো করেছিলেন। তো উনি তখন কি করলেন, উনি মাথাটাকে সোজা করলেন যাতে উনি সাইডে কি হচ্ছে না সেটা একটু হলেও দেখতে পারে। ভালো কথা। তো উনি যখন একটুখানি সাইডটা ফিরেছেন, তো সাইড ফিরে উনি চোখটাকে হালকা খুলে উনি খেয়াল করলেন যে ওই ভদ্রমহিলা, উনি ওনার চুলের একটা ক্লিপ, মাথা থেকে একটা চুলের ক্লিপ খুলেছেন, খুলে ওই যে যে কপিটা, যে মোটা বইয়ের মতো দেখতে যে কপিটা, যেখানে উনি পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের বিভৎস বিভৎস ফিগার ড্র করছিলেন, যার বড় বড় চোখ, বড় বড় জিভ, মুখের ভিতর থেকে কীরকম কী সব বেরিয়ে আসছে, এরকম যে উনি ড্র করছিলেন, সেই ওই কপিটার উপরে উনি ওই হেয়ার ক্লিপটাকে রেখেছেন। ঠিক আছে, এবং এই পুরো সময়টা কিন্তু ওনার ওই মানে কান মাথাকে কভার করে একটা স্কার্ফ জড়ানো ছিল। আর ভদ্রমহিলা কিন্তু ওনার নামও বলেছিলেন, উনি কিন্তু আর কি নর্থ ইন্ডিয়ান যে ব্রাহ্মণ হয় সেই ক্যাটাগরির আর কি। তো ফলে উনি ভাবছেন যে মানে ঠিক আছে, হয়তো ঠান্ডা লাগছে সেরকমভাবে পড়ে রয়েছে, তো ফলে ওনার চুলে যে কী ধরনের ক্লিপ করা আছে বা কীভাবে উনি ওনার হেয়ার স্টাইলটা করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো উনি এটুকু বুঝলেন যে চুল থেকে একটা ক্লিপ খুলে উনি ওই কপিটার মধ্যে রাখলেন, এবং ওই ক্লিপের, ওই হেয়ার ক্লিপের যে কর্নারটা রয়েছে সেটা বেশ শার্প। তো সেই শার্প কর্নারটার উপরে ওই ভদ্রমহিলা নিজের তর্জনী যে আঙুলটা রয়েছে সেই তর্জনী আঙুলটাকে বেশি করে করে ঘষছে। ঠিক আছে, ওই হেয়ার ক্লিপের কর্নারটায়। এবার ওই হেয়ার ক্লিপের কর্নারটা বেশ শার্প, ফলে ওভাবে যদি হাত অনেকক্ষণ ধরে আঙুলটা থেকে যদি কেউ ঘষে, অবভিয়াসলি কিছুক্ষণ পরে সেই আঙুলটা কেটে রক্ত বেরোবে। তো সেটাই কিন্তু হলো। এটা দেখে শোভনবাবু প্রচণ্ড ঘাবড়ে যান। উনি ভাবছেন যে এই ভদ্রমহিলা কী হয়েছে, এনার প্রবলেমটা কি, নিয়ে কোনো সাইকোপ্যাথ নাকি, নিজেরই চুল থেকে একটা হেয়ার ক্লিপ খুলে, আর পুরো সারাক্ষণ উনি ফ্লাইটে উঠেছেন ওরকম মাথা স্কার্ফ দিয়ে ঢাকা, কান মাথা, তো সেখান থেকে একটা ক্লিপ বার করে উনি ওনার হাতে তর্জনীর আঙুলটা কীভাবে খুঁটছেন এরকম করছে। তো এরকম করতে করতে আঙুলটা কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে উনি না একটা মৃদু হাসলেন, ওই ভদ্রমহিলা একটা মৃদু হাসলেন, এবং হাসার পরে হঠাৎ করেই ঘাটটা কিন্তু ওই ভদ্রমহিলা আর কি, ওনার ঘাটটা এই শোভনবাবুর দিকে ঘোরায়। শোভনবাবুর দিকে যখন ঘাটটা ঘুরিয়েছে তখন মানে উনি যেটা লিখেছেন ইমেলে, যে এত লোকজন, একটা ফ্লাইট ভর্তি লোক, এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট, মাঝে মধ্যেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা এদিক থেকে ওদিক করছে, এয়ার হোস্টেসরা এদিক থেকে ওদিক করছে, এত লোকজন রয়েছে, একটা ফ্লাইট পুরো গমগম করছে, কিন্তু এখন রাতের বেলা মোটামুটি শান্ত, মানে মিল সব প্রোভাইড হয়ে গেছে, কয়েকজন হয়তো জেগে আছে, কেউ হয়তো মুভি দেখছে, কিন্তু কেন জানি না ওনার ওই মুহূর্তে নিজেকে প্রচণ্ড অসহায় বলে মনে হয়, এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে যান
যে মহিলা হাতটা নিজের কাটলো এবং কাটার পরে আমার দিকে কেন চেয়ে আছে, আমি কি করেছি, মানে আমার দিকে কেন চেয়ে আছে, কিসের জন্য, উনি কিছু বুঝতে পারে না। তো তারপরে ওই মহিলা মানে ওরকম আবার একটা মৃদু হাসি দেয় এবং হাসি দিয়ে উনি কপির একটা অন্য পেজে গিয়ে কিছু একটা উনি মানে ওই পেন্সিল দিয়ে ওই হাত থেকে যে আর কি রক্তটা পড়ছে সেটা দিয়ে কিছু একটা ঘসঘস করে লেখে, ঠিক আছে। এবং ঘসঘস করে যে কিছু একটা লিখছে, কিছু একটা মানে লেখার চেষ্টা করছে বা কিছু একটা ড্র করার যে চেষ্টা করছে, সেটা কিন্তু শোভনবাবু বুঝতে পারে। কিন্তু এই পুরো বিষয়টা ওনার এতটাই ভয় লেগে যায়, এতটাই ওনার ইনসিকিওর ফিল করেন উনি, মানে উনি না আর কিছু মানে বলার মতো আর পজিশনেই আর কি উনি ছিলেন না। কি করবে কিছু বুঝতে পারছে না, তো উনি ওইভাবেই কাঠের মতো শুয়ে আছে। এবং যখন উনি একটু মানে নিজেকে ধাতস্থ করে নেন বা উনি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করেন যে আমি একটা ফ্লাইটে রয়েছি, এতগুলো লোক রয়েছে, আর আমি একটা এরকম একটা ভদ্রমহিলাকে আমার পাশে বসে তাকে দেখে আমি এত ভয় পাচ্ছি। তো নিজেকেই যখন নিজেকে একটু কাউন্সেলিং করেন, নিজেকে যখন নিজেকে একটু বোঝানোর চেষ্টা করে, তখন উনি ভাবলেন দূর আমি একটু বেশিই ভাবছি, আমার এত ভাবনার মতোও কিছু হয়নি। তো এরকম করে যখন উনি নিজেকে স্বাভাবিক করে ঘুমানোর চেষ্টা করেন, সেই সময় মানে উনি তো নিজের মনকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু পাশে বসে ভদ্রমহিলা যে কী লিখছে, কী করছে, কী আঁকছে, ওনার আর একটা মনের না সেটা দেখার খুব ইচ্ছা হয় যে ঠিক আছে একবার দেখি তো কী করছেন উনি। তো তখন ওই ভদ্রমহিলা আর কি ওরকম করে একটা খুব নিচু হয়ে আর কি কিছু একটা লিখছে, কিছু একটা করছে। তো সেই সময় না ওনার ওই যে স্কার্ফ দিয়ে যে ঢাকা ছিল কান মাথাটা, সেই স্কার্ফটা কিন্তু অনেকটা, যেহেতু হেয়ার ক্লিপ খুলেছেন উনি, স্কার্ফের ভিতরে হাত ঢুকিয়ে চুল থেকে হেয়ার ক্লিপ বার করেছে, তো ফলে ওই স্কার্ফটা যেভাবে উনি বেঁধেছিলেন সেটা একটুখানি আলগা হয়ে গেছে, এবং আলগা হয়ে গিয়ে স্কার্ফটা মাথা থেকে একটুখানি নিচের দিকে নেমে গেছে। তো নিচের দিকে যখন নেমে গেছে, নেমে যাওয়ার পরে উনি ওইরকমভাবে যখন শোভনবাবু সাইড থেকে দেখার চেষ্টা করছেন, তখন উনি দেখছে যে ভদ্রমহিলার মানে ওই কানের পাশ থেকে মানে গলা পর্যন্ত মানে হাফ জায়গা চুলটা নেই। মানে আমি বলতে চাইছি যে মাথার পিছনে মানুষের যেরকম চুলটা থাকে, স্বাভাবিকভাবে যেরকম চুল থাকে, ওনার কিন্তু মাথার অর্ধেকের একটু বেশি সংখ্যক জায়গা অবধি চুল আছে, বাকি জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, কোনো চুল ঠুল নেই। আর কানের কাছ থেকে অদ্ভুত রকমভাবে কিছু প্যাচ প্যাচ দাগ রয়েছে, মানে কানের পাশ থেকে গলার নিচ অবধি, মানে ওই স্কার্ফটা যতটুকু আর কি খুলে গেছিলো সেখান থেকে উনি দেখছে যে কানের নিচ থেকে ঘাড় অবধি কিছু অদ্ভুত টাইপের দাগ রয়েছে। এবার সেই স্কারগুলো মানে কোনো আঘাত চোট পেয়ে সেই স্কারগুলো হয়েছে না কীভাবে কী হয়েছে সেটা কিন্তু উনি অতটা বুঝতে পারেননি। আর চুলটা ওরকম অদ্ভুত টাইপের দেখলো, যা যে চুলটা আর কি ওনার রয়েছে মাথার অর্ধেকের একটু বেশি অবধি, সেই চুলটা না মানে অদ্ভুত টাইপের, মানে কোনোদিনও সেই চুলটা হয়তো মানে লাস্ট কবে আঁচড়ানো টাইপের হয়েছিল, মানে সেটাও আর কি বোঝা যাচ্ছে না, এবং চুলটা থেকে অদ্ভুত রকমের কিছু পারফিউমের গন্ধ বেরোচ্ছে। মানে ভাবুন যে ভদ্রমহিলা যখন প্রথম ফ্লাইটে উঠেছিলেন, তাকে সাজ পোশাক দেখে, তার ড্রেসিং সেন্স দেখে, তার ব্যবহৃত ব্যাগ থেকে শুরু করে, তার বিভিন্ন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে, তার গ্লাস থেকে শুরু করে সব কিছুই একটা এক্সপেন্সিভ, সব কিছুর মধ্যে একটা ক্লাসি ব্যাপার রয়েছে, একটা অভিজাত ব্যাপার রয়েছে। কিন্তু এইটা দেখে না শোভনবাবুর খুব অদ্ভুত লাগে যে এই ভদ্রমহিলার চুলটা ঠিকমতো আঁচড়ায় না, অথচ মানে এত নিজেকে মেনটেন রেখেছে, উনি নিজেই বলছেন আমার এত বছর বয়সে, কিন্তু চুলটা এরকম কেন? আর যে এত ব্র্যান্ডেড, এত এক্সপেন্সিভ ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করে, সে নিজের চুলটাকে সাধারণ একটা মানে হেয়ার কেয়ারটুকু করেনি। এটা খুব এবং উনি যে চুলটা দীর্ঘদিন আঁচড়ায়নি এবং চুলের মধ্যে যে উনি খুব অদ্ভুত রকমভাবে চুলটাকে উনি রেখেছেন এবং সেই জন্য পুরো স্কার্ফ দিয়ে ঢাকা। তো উনি তখন মনে মনে ভাবছেন যে আচ্ছা হতে পারে হয়তো কোনো সমস্যা আছে, সেই জন্য হয়তো উনি স্কার্ফ দিয়ে বেঁধে রেখেছিলেন। তো উনি ব্যাপারটাকে নিয়ে না অতটা বেশি মানে মাথা ঘামায় না, যে ঠিক আছে যার ব্যাপার সে বুঝবে, আমারই বা অত ভাবনার কি আছে। এই সমস্ত কিছু ভেবে যখন উনি চোখটা সরাতে যাবে, তখন কিন্তু শোভনবাবুর চোখ পড়ে ওনার যে ওই হাতের পাশে যে কপিটা ছিল, যেখানে উনি ওই খসখস খসখস করে কিছু একটা করছিলেন, ওই হাত থেকে যে রক্ত বেরিয়ে গেছিলো ওই ক্লিপে লেগে, সেটার দিকে ওনার চোখ পড়ে। এবং চোখ পড়ার পরে উনি যা দেখেন, সেটা দেখার মানে সেরকম কিছু যে উনি জীবনে দেখতে পারেন, সেটার জন্য কিন্তু উনি একেবারেই প্রস্তুত ছিলেন, এবং ওনার কোনোদিনও ভাবনাতেও আসেনি যে এরকম কিছু হতে পারে,
মানে সাধারণ মানুষ যে এরকম কিছু কাজ করতে পারে সেটা উনি ভাবেননি। অদ্ভুত রকমভাবে উনি দেখেন যে ওই কপিতে ওই যে ওনার হাত থেকে যে রক্ত বেরিয়েছিল সেরকম উনি বিভিন্ন ধরনের ফিগার উনি ড্র করছে, বিভৎস বিভৎস ফিগার উনি ড্র করছিলেন, অদ্ভুত টাইপের মূর্তির ছবি উনি আঁকছিলেন, যার চোখগুলো বড়, জিভ বেরিয়ে রয়েছে এরকম। তো উনি কী করেছেন, ওনার হাত থেকে যে রক্ত বেরিয়েছে সেইগুলো দিয়ে ওই অদ্ভুত অদ্ভুত ফিগারের বিভিন্ন জায়গাগুলোকে উনি ফিল করছেন, মানে রং করছিলেন, মানে উনি রং করছেন এবং বেশ কিছু কিছু জিনিস উনি লিখেছেন, আবার পেন্সিল দিয়ে লিখেছেন এবং ওই রকম বিভৎস ফিগারগুলোর তলায় তলায় কিছু কিছু ছোটো ছোটো করে কিছু কিছু লেখা রয়েছে। এবার অত কখন, মানে প্রত্যেকটা ফিগারের নিচেই কিছু না কিছু লেখা রয়েছে ইংলিশে, বাট সেই প্রত্যেকটা লেখা কী, মানে কী লিখেছে সেটা কিন্তু উনি পড়তে পারেনি। কিন্তু তার পরের পৃষ্ঠাটার মানে পাতায় আর কি উনি বেশ কিছু জিনিস দেখেন এবং সেই লেখাগুলো কিন্তু বেশ বড় বড় করেছিল, তো সেই জন্য সেই লেখাগুলো উনি পড়তে পারেন। তো সেখানে একটা জিনিসই উনি বারবার দেখেন এবং সেই যে সেই যে খাতাটা ছিল সেই খাতাটায় কিন্তু উনি মানে শোভনবাবু নিজের নামটা দেখেন, যে ওই নামটা উনি লিখেছেন এবং নিজের নামটা ওনার খাতায় ওভাবে দেখে উনি কিন্তু প্রচণ্ড মানে অবাক হয়ে যান যে আমার নাম উনি কেন লিখেছেন ওরকম খাতায়। আর তার পাশে পাশে তো ছোটোখাটো ওরকম অদ্ভুত অদ্ভুত ফিগারের ছবি আঁকা, এবং তার পাশে একটা জায়গায় একটু বড় করে ইংলিশে বিভিন্ন টুকরো 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 ওয়ার্ড করে উনি যা লিখেছেন তাতে উনি একটা জিনিস বুঝতে পারে যে সেখানে লেখা রয়েছে যে শোভনবাবুর একটা মারাত্মক বিপদ আসছে, মারাত্মক একটা বিপদ আসছে এবং সেই বিপদ আসছের পরে মানে অদ্ভুত রকম কিছু মানে ছবি আর কি উনি ড্র করেছেন, কিছু লাইন ড্র করেছেন এবং সেই ড্র করা লাইনগুলো মানে ফিগারগুলো ভীষণ রকমভাবে স্পুকি, মানে এমনই সেগুলো দেখলে মানে যে কেউ ভয় পেয়ে যাবে বা সবাই ভাবে যে এটা আবার কী আঁকা হয়েছে, মানে খুব অদ্ভুত, খুব ভয় লাগার মতো, গায়ে কাঁটা দেওয়ার মতো আর কি। এবং সেখানে শোভনবাবুর নিজের নামটা কিন্তু জল করছে, উনি বুঝতে পারছে। এটা দেখে উনি আর নিজেকে সামলাতে পারেননি, উনি উঠে সোজা মানে ফ্লাইটের যে রেস্টরুম রয়েছে সেখানে উনি চলে যান এবং ওখানে গিয়ে উনি হতভম্ব হয়ে কিছুক্ষণ মানে নিজেই চুপচাপ বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যেটা আমি কী দেখলাম। মানে ওই ভদ্রমহিলা আমাকে চেনে না, আমাকে জানে না, জাস্ট একে অপরের সাথে পরিচয় হয়েছে তখন আমি জাস্ট নিজের নামটা বলেছি, উনি ওরকম পাতার পর পাতা বিভৎস ফিগার এঁকে যাচ্ছে, নিজের ইচ্ছে মতো কখনো আঁকিবুকি কাটছে, মানে পাগলামো করা যাকে বলে। কিন্তু আমার নামটা কেন লিখেছে এবং ওখানে লিখেছে একটা বিপদ আসছে, ডেঞ্জার, এরকম নানান কথাবার্তা বিভিন্ন রকমের উল্টো পাল্টা লেখা রয়েছে। এটা কেন হচ্ছে, এটা কি করে সম্ভব, মানে ওনার সাথে আমার কিসের সম্পর্ক, কিভাবে উনি আমাকে রিলেট করে এরকম লিখতে পারে। উনি তখন মনে মনে ভাবলেন যে না, আমি একটা কাজ করি, আর কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে আমরা নেমে যাব, ফ্লাইট ল্যান্ড করে যাবে, আমি বরং ওই ভদ্রমহিলাকে একদম সরাসরি গিয়ে জিজ্ঞেস করি যে আপনি এগুলো কী করছেন এবং আপনি এই খাতায় আমার নাম কেন লিখেছেন, কারণ আমি নিজের চোখে দেখেছি এবং আমি এটা ভুল দেখিনি। তো উনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে, আমি যাই, গিয়েই এবার আমি ওনাকে ধরবো। অনেকক্ষণ থেকে ওনাকে দেখছি, উনি অনেক রকমের পার্সোনাল কথাবার্তা জিজ্ঞেস করছেন, অনেক কিছু এমন কথাবার্তা জিজ্ঞেস করছেন যেটা একটা কো প্যাসেঞ্জার হিসেবে ওনার জিজ্ঞেস করার বা বলার কথা নয়। আমি কিছু বলিনি, কিন্তু এবার কিন্তু যদি ওনাকে কিছু না বলি সেটা খুব একটা ভালো ব্যাপার হবে না। তো উনি মনে সাহস নিয়ে বেশ আর কি ওনার একটু অদ্ভুত টাইপের লাগলো, তো উনি তখন গেলেন, নিজের সিটের কাছে গেলেন এবং উনি মানে মনে মনে এবার একদম প্রস্তুত, জাস্ট উনি বলতে যাবেন যে আপনি আপনার খাতায় আমার নাম কেন লিখেছেন বা এই ধরনের ফিগার আপনি কী আঁকছেন, সেই মুহূর্তে ভদ্রমহিলা মানে দেখছে কাঁদছে, ঠিক আছে, ভদ্রমহিলা কাঁদছে এবং স্বাভাবিকভাবেই হঠাৎ করে ওরকমভাবে যদি মানে পাশের প্যাসেঞ্জার ওভাবে কাঁদছে, তার আগে ওনার সাথে কয়েকবার কথা হয়েছে, তো মানুষ একটা রেগে মেগে কিছু একটা উনি শোভনবাবু নিজেকে সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত করে নিয়েছেন যে রেগে আছেন যে এবার বলবে। হঠাৎ করেই যখন দেখছেন ওই ভদ্রমহিলা কাঁদছে, উনি না মানে একটু অবাক হয়ে গেছে, মানে ওনার একটা মুড ছিল ওনাকে বলার, কিন্তু সেই মুডটা চলে গেল যে হঠাৎ করে ভদ্রমহিলা কাঁদছে কেন, কী প্রবলেম হলো। তো সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেসও এসে ওনাকে জিজ্ঞেস করেছে আপনার কোনো সমস্যা আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম আর সামথিং, এরকম জিজ্ঞেস করছে। ফলে ওনার শোভনবাবুর ওই সময় যে রেগে গেছিলো বা অনেক কিছু বলবে যে ঠিক করেছিল সেটা কিন্তু উনি আর বলতে পারল না।
তো ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কাঁদছেন কেন, তো তখন ভদ্রমহিলা বলছে যে আজকে তো আমার জন্মদিন, প্রত্যেক জন্মদিনে আমার হাজবেন্ড, আমার ছেলেমেয়েরা, আমার ফ্যামিলির লোকেরা আমাকে উইশ করতো, বাট আমি জানি আজকের দিনটাতে আমাকে কেউই, এখন অবধি কোনো আমার কাছে মেসেজ আসেনি, আমাকে কেউ উইশ করেনি, আমাকে কেউ উইশ করবেও না। তো যাই হোক, তো ওখানে যারা এয়ার হোস্টেস ছিল তারা বললো যে কেন আমরা আপনাকে উইশ করবো, তো এই বলে ওনাকে একটা চকলেট দেয়, উইশ করে, পুরো ব্যাপারটা একদম অন্য দিকে ঘুরে গেল। এবার তারপরে ওখান থেকে যে যিনি পাইলট তিনি তার ককপিট থেকে সব অ্যানাউন্স করছেন যে আমরা এতক্ষণের মধ্যে আমরা সান ফ্রান্সিসকোতে ল্যান্ড করে যাব, এত বাইরে এত টেম্পারেচার, এইসব ওনার নানান কথাবার্তা বলছে। তো সবাই যে যার মতো আর কি ফ্লাইটে আরও যারা যারা প্যাসেঞ্জার ছিল সবাই আর কি উঠে পড়ে বসছে যে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করে যাব। বাইরে দেখছে বেশ সুন্দর, মানে আলো ফুটে গেছে। তো উনি ভাবলো, শোভনবাবু ভাবলো যে ঠিক আছে থাক, ভদ্রমহিলা এমনি মন খারাপ, ইনি হয়তো একটু মানে এইসব শোক তাপে, একা মানুষ তো, এত পয়সা এত কিছু, বাট নিশ্চয়ই ওনার খুব একটা মানে মানসিক দিকে মানসিক স্থিতিটা নেই। তো মানসিক স্থিতি হয়তো ঠিক নেই। তো একটা কাজ করে এখন আর কিছু বলবো না, থাক, এই ফ্লাইটের মধ্যেই ব্যাপার ছিল, ফ্লাইটে ওনার সাথে আর আমার দেখা হচ্ছে না। আর আমিও এখানে, মানে উনিও সান ফ্রান্সিসকোতে যে থাকে এই শোভনবাবু তাও নয়, উনি 1 মাসের জন্য একটা কাজে এসেছিলেন, তো কাজ করে উনি আবার বেরিয়ে চলে যাবেন। 1 মাসও নয়, উনি সেবার এসেছিলেন 20 দিনের জন্য, 20-25 দিনের জন্য। তো উনি ভাবলেন যে থাক, আর এসব বলে ঠলে লাভ নেই, থাক। তো যাই হোক, অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ভদ্রমহিলাটা মানে ওই যে কান্নাকাটি করলো, তারপর থেকে না অদ্ভুত রকমভাবে উনি চুপ করে গেলেন। মানে ওই যে যেচে পড়ে প্রচুর কথা বলছিল, যেচে পড়ে ওনাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল, সেইগুলো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এবং ওই লাস্ট 1.5-2 ঘন্টা, মানে 2 ঘন্টা মতো ভদ্রমহিলা কিন্তু সেরকম কোনো কথাও বলেনি, এবং যে কপিটায় উনি লেখালেখি ওরকম আঁকাআঁকি করছিলেন সেটাকেও কিন্তু উনি ওনার ব্যাগের মধ্যে ভরে ফেলেন। হুম। তো তারপরে যা হয়, ফ্লাইট আস্তে আস্তে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সবাই আস্তে আস্তে নামছে। এবার ভদ্রমহিলা কিন্তু এই শোভনবাবুর পিছনে ছিলেন, মানে ফ্লাইট থেকে নামার সময় ওনার পিছনে ছিলেন। এবার যখন ফ্লাইট থেকে নেমে গেছে, নেমে যখন ওনারা বেল্টের কাছে আসবেন যেখানে আর কি লাগেজগুলো আসবে, তো সেইখানটায় এসে ভদ্রমহিলা তো নিজের লাগেজটা আগেই পেয়ে যান, এবং উনি কালেক্ট করে যখন বেরিয়ে যাচ্ছে তখনও শোভনবাবু দাঁড়িয়ে রয়েছে, ওনার লাগেজ উনি তখনও পায়নি। তো তখন না ওই ভদ্রমহিলাটা একবার ওনার দিকে খুব বীভৎস একটা রাগান্বিত দৃষ্টিতে, পুরো চোখগুলো যখন ওনার প্রায় লাল লাল হয়ে গেছে, মানে একটা অদ্ভুত রকমের আক্রোশপূর্ণ দৃষ্টিতে কিন্তু ওনার দিকে তাকায়। এবং তার আগে অবধি, মানে ফ্লাইটে ওঠা থেকে এই আগ অবধি ভদ্রমহিলাকে যেরকম ডিসেন্ট লাগছিল, বেশ একটা ভদ্র সভ্য, একটা সুন্দর মেনটেন করা, নিজেকে বেশ টোন্ড রেখেছে, মেনটেন রেখেছে, সেই জায়গাটা থেকে কেন জানি না শোভনবাবুর ওনাকে দেখে না খুব বীভৎস বলে মনে হলো। মানে সেই মুখের মধ্যে যে সৌন্দর্য ব্যাপারটা ছিল সেটাও যেন চলে গেছে কোথাও। অদ্ভুত টাইপের একটা আক্রোশপূর্ণ দৃষ্টিতে কিন্তু ওনার দিকে তাকিয়ে, মানে একটা তাচ্ছিল্যের মুখ বেঁকানো, ঠোঁট বেঁকানো একটা হাসি দিয়ে কিন্তু ভদ্রমহিলা তাড়াতাড়ি করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যায়। মানে তারপরে আর কি যা আর কি কাজকর্ম থাকে এয়ারপোর্টে সেগুলোতে উনি আগে বেরিয়ে যান, এবং শোভনবাবুর লাগেজ আসতে একটু দেরি হয়েছিল, ফলে উনি অনেকটাই পিছিয়ে যায়। এবার উনি নিজের লাগেজের জন্য ওয়েট করেছে, তো ওয়েট করে তারপরে আরও যা যা কাজকর্ম থাকে, ইমিগ্রেশন থাকে, সমস্ত কিছু কমপ্লিট করে উনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, উনি গাড়ি বুক করে আর কি যেখানে ওনার যাওয়ার কথা সেখানে উনি যাবেন। তো সেই সময় কিন্তু ওনার ফোনে শোভনবাবুর ওয়াইফের ফোন আসে, এবং ওয়াইফের যখন ফোন এসছে তো তখন মানে শোভনবাবু জাস্ট ল্যান্ড করে ওনার ওয়াইফকে মেসেজ করে দিয়েছিল যে আমি পৌঁছে গেছি। তো ওনার ওয়াইফ ফোন করেছে, তো ফোন করে উনি বলছে যে দেখো আমি পৌঁছে গেছি, আমি প্রথম 5 দিন তো হোটেলে থাকবো, তারপর আমি ওখান থেকে একটা অন্য জায়গায় যাবো, তো আমি হোটেলে পৌঁছে তোমায় ফোন করছি। তো তখন শোভনবাবুর ওয়াইফ ওনাকে বলে যে দেখো আমি না একটা বাজে স্বপ্ন দেখেছি, আমি দেখেছি যে তোমার সাথে কিছু একটা খারাপ কিছু হতে চলেছে। তো তুমি না মানে এখন মানে ওনারা আর কি যে গুরুদেবকে মানতেন, তো উনি বলছেন যে তুমি না গুরুদেবকে 10 বার স্মরণ করো, আর আমাদের যে ইষ্ট দেবতা রয়েছে তার 10 বার তুমি নাম জপ করে নাও। তো শোভনবাবু বলছে যে দেখো আমি এতক্ষণ জার্নি করেছি, আমি আগে হোটেলে যাই, স্নান টান করি, আমি তারপরে যা করার করব। তো
তো ওনার ওয়াইফ বলছে যে না, তুমি এখনই করো, এখনই মনে মনে যেখানে আছো সেখানেই করো, যে দাঁড়িয়ে আছো যে পরিস্থিতিতে তুমি সেই পরিস্থিতিতেই করো, মানে আমি হঠাৎ করে একটা এরকম স্বপ্ন দেখলাম, আমার না খুব বাজে লাগছে। তো শোভনবাবু যাই হোক, উনি একটু বিরক্তই হন যে দেখো, মানে ওনার ওয়াইফের সাথে আগে একটুখানি মন কষাকষি চলছিল। তো উনি তারপরেও বললো যে ঠিক আছে আমি করে নিচ্ছি। তো উনি করে নেন এবং উনি ওনার ওয়াইফকে বলেন এবার আমি রাখছি, আমি হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করব। তো উনি রেখে দিয়েছেন। তো উনি একটা ক্যাব নিয়েছেন, ক্যাব নিয়ে উনি যাচ্ছে। এবার সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট থেকে উনি যেখানে যাচ্ছিলেন সেটা হচ্ছে প্রায় 45 থেকে 50 মিনিট মতো লাগে, বেশ অনেকটা ডিস্টেন্স। তো উনি ওনার যে জায়গা যেখানে আর কি ওনাকে যেতে হবে, তো সেই জায়গা আসার ঠিক কিছুক্ষণ আগে, মানে 10 মিনিট মতো আগে হবে, সেই সময় কিন্তু হঠাৎ করেই একটা গাড়ি সিগন্যাল ভেঙে, মানে খুবই রেয়ার এটা, সিগন্যাল ভেঙে কিন্তু একটা গাড়ি ফট করে সামনে চলে আসে এবং খুব ভাগ্যের জোরে, মানে বরাত জোরে কিন্তু, মানে এই শোভনবাবুর যে গাড়িটা যিনি চালাচ্ছিলেন তিনি কিন্তু গাড়িটাকে ম্যানেজ করে নেন এবং ওখানেই ব্রেকটা এসে খুব জোরে আওয়াজ করে গাড়িটা কিন্তু থেমে যায়। যদি ওইখানে ওই মুহূর্তে গাড়িটা না থামতো তাহলে কিন্তু গাড়িটা একটা কলিশন হয়ে যেত। তো সঙ্গে সঙ্গে ওখানকার যে লোকাল পুলিশ টুলিশ ছিল সব চলে আসে, যে গাড়িটা সিগন্যাল ভেঙেছে তাকে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িটাও একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে প্রচণ্ড জার্কিং হয়, শোভনবাবু একটুখানি মানে সামনের দিকে এগিয়ে যায়, বাট ওনার যেহেতু সিট বেল্ট পরা ছিল কিছু হয়নি। উনি তখন বুঝতে পারেন যে সত্যি হয়তো ওনার বিশাল কোনো একটা ফাঁড়া বা কোনো একটা খারাপ কিছু হতে চলেছিল, যেটা কিন্তু যেটা থেকে উনি হয়তো বেঁচে গেলেন, বা বলা যেতে পারে স্বয়ং ভগবান ওনাকে বাঁচিয়ে দিলেন। কিন্তু এই সব কিছুর পরে শোভনবাবু এখনও বুঝতে পারেননি, মানে এখনও ওনার কাছে মনে অনেক প্রশ্ন রয়ে গেছে যে ওই ভদ্রমহিলা কেন এরকম করছিল, ওনার নাম লিখে বিপদ আছে, সামনে বিপদ আছে এরকম কেন বলছিল, কেন যে ওনার দিকে ওরকম আক্রোশপূর্ণ দৃষ্টিতে দেখলো, বা কেনই বা ওনার স্ত্রী ওনাকে ফোন করে এই কথাটা বলছে, এই কোনো প্রশ্নেরই উত্তর কিন্তু ওনার কাছে নেই। কিন্তু শুধু এটুকু জানেন যে ওনার স্ত্রী হয়তো সেদিন ওনাকে ফোন যদি না করতো, যদি উনি সেই সময় ভগবানকে গুরুদেবকে স্মরণ না করতেন, হয়তো ওনার কোনো বড়সড় বিপদ হয়ে যেত, হয়তো ভগবানই সেই বিপদ থেকে ওনাকে স্বয়ং উদ্ধার করেছেন। তো এটাই ছিল ঘটনা, কিন্তু এটা কেন হয়েছিল, এই ভদ্রমহিলা কে ছিল, সেই বিষয়ে কিন্তু উনি আর ফার্দার কোনো কিছুই জানতে পারেননি। তো এটাই ঘটনা ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।